আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি অ্যাডভেঞ্চার সার্ভাইভাল থ্রিলার মুভি। মুভিটির নাম 65, অর্থাৎ এই মুভিটিতে 65 মিলিয়ন বছর আগের পৃথিবী দেখা যাবে। আরও ইন্টারেস্টিং বিষয় হলো এটা সেই সময়ের পৃথিবী যখন পৃথিবীতে কোনো মানুষই ছিল না, কিন্তু হঠাৎ একদিন সেই পৃথিবীতে দুইজন মানুষ চলে আসে, এই লোকটির সাথে ছোট্ট এই মেয়েটি। তারপর থেকেই শুরু হয়ে যায় এই মুভির আসল গল্প। তারা কি এই পরিত্যক্ত পৃথিবীর ভয়ঙ্কর দানবীয় প্রাণী ও বিশাল বিশাল ডাইনোসরদের সাথে লড়াই করে টিকে থাকতে পারবে, নাকি তারা হার মেনে সেখানে মারা যাবে? আমরা সবকিছুই জানবো। তার আগে চলুন মুভিটির অরিজিনাল কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। মুভির শুরু হয় প্ল্যানেট সোমারিস নামের একটা গ্রহে। সেই গ্রহে আমরা একটা পরিবারকে দেখতে পাই। লোকটির নাম মাইলস আর তার স্ত্রীর নাম অ্যালিসিয়া। আর এখানে দাঁড়িয়ে আছে তাদের একমাত্র মেয়ে নেভিন্স। অ্যালিসিয়া মাইলসকে বলতেছে, মাইলস তুমি চিন্তা করো না, আমাদের মেয়ে সুস্থ হয়ে উঠবে। নেভিন্স তো আমার কাছেই থাকবে, নেভিন্সকে নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। মাইলস বলে, এইবারের প্রজেক্টের সময় অনেক বেশি, মহাকাশে একটানা 2 বছর থাকতে হবে। তখন অ্যালিসিয়া বলে, তুমি এবার এই প্রজেক্ট কমপ্লিট করে আসলে অনেক টাকা পাবে, সেই টাকা দিয়ে আমরা নেভিন্সের চিকিৎসা করে নেভিন্সকে সুস্থ করে তুলতে পারবো। আসলে মাইলস একজন স্পেসশিপের পাইলট, আর তার একমাত্র আদরের মেয়ে নেভিন্সের বিরল একটা রোগ হয়েছে। মেয়েটির আসলে কি রোগ হয়েছে তা মুভিতে স্পষ্ট বলা হয়নি। তো মাইলস উঠে তার মেয়ের কাছে আসে, বাবা তুমি আমাকে একটু শীষ দেওয়া শেখাও না। তখন মাইলস তার মেয়েকে শীষ দেওয়া শেখাতে শুরু করে। অনেকক্ষণ চেষ্টার পর নেভিন্স তার বাবার মতো করে শীষ দিতে পারলে নেভিন্স খুশিতে এভাবে হেসে ওঠে। মাইলস আদর করে তার মেয়েকে বুকে জড়িয়ে নেয়। তখন নেভিন্স তার বাবাকে বলে, বাবা তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি জানি। মাইলস বলে, বেটা তুমি কি জানো? নেভিন্স বলে, বাবা আমি জানি তুমি মহাকাশে চলে যাচ্ছ আমার কারণে। এটা শুনে মাইলস বলে, না বেটা তোমার কারণে যাচ্ছি না, তোমার জন্য যাচ্ছি। নেভিন্স বুকে হাজারো কষ্ট নিয়ে কিউট একটা হাসি দেয়। আর এখানে সিন কাট হয়ে সিন চলে আসে মহাকাশে। আমরা দেখতে পাই এই অ্যাস্টেরয়েড গিয়ে একটা স্পেসশিপে লেগে ভেঙে চুরমার হয়ে গেল। আপনাদেরকে বলে রাখি, এই স্পেসশিপের পাইলট হচ্ছে মাইলস। স্পেসশিপের ভেতরে এই যে ফ্রিজের মতো বক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হাইপার স্লিপ চেম্বার। এর প্রতিটি চেম্বারে একজন করে মানুষ ঘুমান্ত অবস্থায় আছে। মাইলস এই মানুষদেরকে নিয়ে এমন এক গ্রহের সন্ধানে যাচ্ছে যেখানে মানুষ বসবাস করতে পারবে। তাদের টার্গেট 2 বছর। 2 বছরের মাঝে তাকে একটা গ্রহ খুঁজে বের করে সেই গ্রহে ল্যান্ড করতে হবে এবং এই মানুষদেরকে সেই গ্রহে রেখে আবার তাকে প্ল্যানেট সোমারিস গ্রহে ফিরে আসতে হবে। তো এর মাঝে স্পেসশিপটা বিশাল এক উল্কাপিণ্ডের চক্রের ভেতরে ঢুকতে শুরু করে। শিপে কন্ট্রোল প্যানেলে সিগন্যাল দিচ্ছে শিপে কিছু উল্কাপিণ্ড আঘাত আনতে চলেছে। এদিকে ডেঞ্জার অ্যালার্ট আওয়াজে মাইলস ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। মাইলস তাড়াতাড়ি করে শিপের ম্যানুয়াল কন্ট্রোল সিটে এসে বসে পড়ে এবং স্পেসশিপটিকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য মাইলস তার জান লাগিয়ে চেষ্টা করতে থাকে। কিন্তু না, উল্কাপিণ্ডের আঘাতে স্পেসশিপটি পাশে থাকা একটা অজানা গ্রহে আশ্রয় পড়ে। দুর্ঘটনায় স্পেসশিপের 2 অংশ আলাদা হয়ে যায়। চারিদিকে শুধু আগুন, ধোঁয়া আর ধ্বংসাবশেষ পড়ে আছে। মাইলসও প্রচন্ডভাবে আহত হয়। নিজের মেয়েকে মনে করতে করতে একসময় সে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরে আসে, সে কম্পিউটার থেকে জানতে পারে তারা একটি সম্পূর্ণ অজানা গ্রহে এসে পড়েছে। মাইলস তখন নিজের শরীরের দিকে তাকালে দেখে তার পেটের মধ্যে মেটালের একটা টুকরো ঢুকে আছে। দেখলেই গা শিউরে ওঠার মতো অবস্থা, কিন্তু এখানে তাকে সাহায্য করার মতো কেউ নেই। তাই সে দাঁতের ওপর দাঁত দিয়ে নিজের শরীরের ভেতর থেকে টুকরোটা বের করে ফেলে। ব্যথায় তার অবস্থা খারাপ হয়ে যায়। তারপর সে কোনো মতে নিজেকে সামলে একটা স্পেস স্যুট পরে নেয়। এরপর সে পুরো স্পেসশিপটা পরীক্ষা করতে শুরু করে। আর তখনই সে জানতে পারে শিপের মধ্যে থাকা ঘুমান্ত মানুষগুলো এখনও বিপদের মধ্যে রয়েছে। তাই মাইলস তার লিজার গান নিয়ে শিপের বাইরে বের হয়। সামনে একটা বিশাল জলাশয়। মাইলস সেই জলাশয়ের মধ্যে দিয়ে সাবধানে এগোতে থাকে, কিন্তু পানির নিচে বিশাল একটা প্রাণী ঘুরে বেড়াচ্ছে। সেটা সে তখনও জানে না। মিলস কিছুটা দূরে যাওয়ার পর অবশেষে মাইলস হাইপার স্লিপ চেম্বারে ঘুমানো মানুষদের খুঁজে পায়, কিন্তু কাছে যেতে তার বুকটা কেঁপে ওঠে, কারণ সবাই মারা গেছে, একজনও বেঁচে নেই। মাইলস আবার স্পেসশিপের ভেতরে ফিরে আসে। তারপর সে স্পেস এজেন্সিতে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে পুরো দুর্ঘটনার কথা জানায়।
সে আরও জানায় এই গ্রহের বাতাসে শ্বাস নেওয়া সম্ভব, কিন্তু এখান থেকে বেঁচে ফিরে যাওয়া প্রায় অসম্ভব। মেসেজ পাঠানোর পর মাইলস সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। সে বুঝে যায় তার আর বাঁচার কোনো আশা নেই, তাই সে একসময় নিজের জীবন শেষ করে দেওয়ার কথাও ভাবতে শুরু করে। কিন্তু ঠিক তখনই তার মেয়ের কথা মনে পড়ে যায়। নেভিনের মুখটা যেন তার চোখের সামনে ভেসে ওঠে, আর ঠিক তখনই মাইলস নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। সে আবার মেয়ের পাঠানো পুরনো মেসেজগুলো দেখতে শুরু করে। এগুলো দেখে যেন তার ভেতরে আবার বেঁচে থাকার ইচ্ছাটা ফিরে আসে। আর ঠিক তখনই তার কম্পিউটারে একটা অদ্ভুত সিগন্যাল ধরা পড়ে। এটা আসলে একটা স্লিপিং চেম্বারের সিগন্যাল। মাইলস দ্রুত সেখানে ছুটে যায়। সে চেম্বারটা খুলে দেখে ভেতরে ছোট্ট একটা মেয়ে শুয়ে আছে, আর সবচেয়ে অবাক করা বিষয় হলো মেয়েটা এখনো বেঁচে আছে। মাইলস দ্রুত তাকে সেখান থেকে শিপের ভেতরে নিয়ে যেতে শুরু করে, কিন্তু মেয়েটাকে নিয়ে আসার সময় সে মাটিতে বিশাল একটা পায়ের ছাপ দেখতে পায়। এমন বড় একটা পায়ের ছাপ যেটা কোনো সাধারণ প্রাণীর হতে পারে না। আর হ্যাঁ, এখান থেকে গল্পটা পুরোপুরিভাবে অন্যদিকে মোড় নেয়, কারণ এই গ্রহটা আসলে নতুন কোনো গ্রহ নয়, এটা আমাদের পৃথিবী, কিন্তু প্রায় 65 মিলিয়ন বছর আগের পৃথিবী। অর্থাৎ এটা সেই সময় যখন পৃথিবীতে ডাইনোসরের রাজত্ব ছিল। মাইলস যে বিশাল পায়ের ছাপটা দেখেছে সেটা ছিল আসলে একটা ডাইনোসরের পায়ের ছাপ। এবার বুঝতেই পারছেন সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে। পরের দিন সকালে মাইলস সিদ্ধান্ত নেয় সে স্পেসশিপের অন্য অংশটা খুঁজে বের করবে, কারণ ওই অংশের মধ্যে একটা স্পেস শাটল রয়েছে, আর সেই শাটলই হতে পারে তার পরিবারের কাছে ফিরে যাওয়ার একমাত্র সুযোগ। প্রথমে সে কম্পিউটারে সেই শাটলের অবস্থান বের করার চেষ্টা করে, কিন্তু সিস্টেম এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যার কারণে সঠিক লোকেশন বের করতে পারে না। তাই মাইলস নিজের শাটল খুঁজতে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। জঙ্গলের ভেতরে ঢুকতেই সে বিশাল একটা প্রাণীর হাড় দেখতে পায়। হাড়গুলো দেখে তার বুঝতে বাকি থাকে না এই জায়গার প্রাণীগুলো মোটেও শান্ত স্বভাবের নয়, বরং এখানে থাকা প্রতিটা প্রাণী ভয়ঙ্কর হতে পারে। এমন সময় মাইলস ভুল করে অদ্ভুত গরম কাঁটাযুক্ত গিজারের কাছে চলে আসে। এই ধরনের জিনিস সে আগে কখনো দেখেনি, তাই সে কিছুটা অবাক হয়ে যায়। এরপর সামনে তাকিয়ে সে পাহাড়ের ওপর কিছু একটা ঝলমল করতে দেখে। তার মনে হচ্ছে হয়তো স্পেসশিপের দ্বিতীয় অংশটা ওই পাহাড়ের কাছেই পড়ে আছে। সে তার বিশেষ জিপিএস ডিভাইসটা বের করে লোকেশন চেক করে, আর তখন জানা যায় স্পেসশিপের দ্বিতীয় অংশটা প্রায় 15 কিলোমিটার দূরে। মাইলস সামনে এগোতে না এগোতেই হঠাৎ একটা ছোট ডাইনোসর তার উপর ঝাঁপিয়ে পড়ে। মাইলস এক মুহূর্ত দেরি না করে নিজের গান বের করে গুলি চালায়। ডাইনোসরটা সেখানেই মারা যায়। এরপর সে আবার শিপের দিকে ফিরে আসতে শুরু করে, কিন্তু ফেরার পথে জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত একটা শব্দ তার কানে ভেসে আসে। শব্দটা কোথায় থেকে আসতেছে মাইলস তা খুঁজতে শুরু করে, আর কিছু দূর যেতেই মাইলস সেই মেয়েটিকে দেখতে পায়, যে মেয়েটাকে সে আগের রাতে স্লিপার চেম্বারের ভেতর পেয়েছিল। আসলে মেয়েটা ভয় পেয়ে শিপ থেকে পালিয়ে গিয়েছিল। মাইলস তাকে কাছে আসতে বললেও মেয়েটা তাকে দেখে আরো ভয় পেয়ে যায়। তারপর দৌড়ে পালাতে শুরু করে। মাইলসও তার পিছনে ছুটে যায়। দৌড়াতে দৌড়াতে দুজনে একটা উঁচু জায়গা থেকে নিচে পড়ে যায়। নিচে গিয়ে তারা একটা মৃত ডাইনোসর দেখতে পায়, কিন্তু এর মধ্যে আশেপাশের গাছপালা অদ্ভুতভাবে নড়তে শুরু করে। মাইলস সঙ্গে সঙ্গে বুঝতে পারে কাছাকাছি আরো বড় কোনো ডাইনোসর থাকতে পারে, তাই সে মেয়েটিকে সঙ্গে নিয়ে দ্রুত শিপের দিকে চলে যায়। শিপে ফিরে এসে সে মেয়েটিকে ক্ষত পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেয়। তারপর সে মেয়েটির নাম জানতে চায়, কিন্তু মেয়েটা কোনো উত্তর দেয় না, কারণ সে মাইলসের ভাষা বুঝতে পারছে না। তাই মাইলস যাত্রীদের লিস্ট ওপেন করে মেয়েটার পরিচয় খুঁজতে থাকে। অবশেষে সে জানতে পারে মেয়েটার নাম কোয়া। মাইলস কোয়াকে বোঝানোর চেষ্টা করে যে তাদের একটা পাহাড়ে যেতে হবে, কারণ সেখানে তাদের স্পেস শাটল রয়েছে, আর সেই শাটল ব্যবহার করেই তাদের নিজেদের গ্রহে ফিরে যেতে হবে। কিন্তু কোয়া তার একটা কথাও বুঝতে পারছে না। তখন মাইলস বুঝতে পারে শিপের ট্রান্সলেটর নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন আর কোয়ার ভাষা অনুবাদ করাও সম্ভব না। তাই সে অন্য একটা উপায় বের করে। একটা টেবিলের ওপরে লাল রঙের গুঁড়া ছড়িয়ে সে একটা পাহাড়ের ছবি আঁকে। তারপর ইশারায় বোঝায় তাদেরকে পাহাড়ের দিকে যেতে হবে। কোয়া তখন টেবিলের দিকে এগিয়ে আসে এবং সে সেখানে নিজের বাবা মায়ের ছবি আঁকে। মাইলস ছবিটা দেখে থেমে যায়, কারণ সে বুঝে যায় কোয়ার বাবা মাও বেঁচে নেই। কিন্তু সে এই সত্যিটা মেয়েটাকে এখনই বলতে চায় না। তাই তাকে শান্ত রাখার জন্য মাইলস মিথ্যা বলে যে তার বাবা মা পাহাড়ে তার জন্য অপেক্ষা করছে। এই কথা শুনে কোয়া পাহাড়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এখান থেকে বের হওয়ার আগে মাইলস স্পেস এজেন্সিকে আবার মেসেজ পাঠিয়ে কোয়ার ব্যাপারে জানায়। এদিকে কোয়া মাইলসের মেয়ে নেভিনের কিছু রেকর্ডিং খুঁজে পায়। রেকর্ডিংগুলো দেখতে দেখতে সে জানতে পারে মাইলস যখন এই মিশনে ছিল তখন নেভিনের শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল। একসময় তাকে হসপিটালে ভর্তি করতে হয়। এই সময় নেভিন বারবার তার বাবাকে মেসেজ পাঠাতে থাকে, কিন্তু মাইলস তার কাছে নেই। সময় যত যেতে থাকে নেভিন তত বেশি বাবার ওপর অভিমান করতে শুরু করে, কারণ তার জীবনের সবচেয়ে কঠিন সময়ে
যখন বাবাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন তার বাবা ছিল বহু দূরের মহাকাশে। এদিকে মাইলস কোয়াকে সেই ভিডিও রেকর্ডিং দেখে ফেলে। সে রেগে গিয়ে সঙ্গে সঙ্গে ভিডিওটা বন্ধ করে দেয়, কিন্তু কোয়ার চেহারায় কষ্ট দেখে সে আর কিছু বলে না। এরপর তারা দুজন পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই যাত্রা মোটেও সহজ ছিল না, তাদেরকে জঙ্গলের পর জঙ্গল পেরোতে হচ্ছে। এখানে অজানা প্রাণের ভয় আছে, তার ওপর মেয়েটা ছোট, বারবার ক্লান্ত হয়ে পড়ছে। তবুও মাইলস তাকে সাহায্য করে সামনে নিয়ে যেতে থাকে। ধীরে ধীরে দুজনের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হতে শুরু করে। এক সময় হাঁটতে হাঁটতে কোয়া ক্লান্ত হয়ে যায়। মাইলসকে একটু বিরক্ত করার জন্য সে একটা গাছ থেকে কিছু বেরি ফল তুলে তার দিকে ছুঁড়ে মারতে থাকে। এক পর্যায়ে মাইলস বিরক্ত হয়ে একটা বেরি ফল স্ক্যানারে দিয়ে পরীক্ষা করে। তারপর বুঝতে পারে এই বেরিগুলো বিষাক্ত। সে কোয়াকে বোঝায় এগুলো নিয়ে খেলা করা যাবে না। তো এর কিছুক্ষণ পর মাইলসের মাথার ওপর একটা পোকা এসে পড়ে। সে পোকাটাকে সরাতে গিয়ে তার হাতে এক ধরনের আঠালো পদার্থ লেগে যায়। মাইলস সেটা একটা গাছের গায়ে ঘষে পরিষ্কার করতে চায়, কিন্তু আঠাটা এতটাই শক্তিশালী যে গাছের ছালই তার হাতে আটকে যায়। এই দৃশ্য দেখে কোয়া হেসে ফেলে, আর মাইলস কোনো মতে সেই জিনিসটা হাত থেকে সরিয়ে আবার হাঁটা শুরু করে। কিন্তু কিছু দূর যেতেই তারা অদ্ভুত একটা শব্দ শুনতে পায়। কোথায় থেকে শব্দ আসতেছে সেটা খুঁজতে গিয়ে তারা দেখে একটা গর্তের মধ্যে ডাইনোসরের ছোট্ট একটা বাচ্চা আটকে আছে। বাচ্চাটাকে দেখে কোয়ার খুব মায়া লাগে। সেই ডাইনোসরের বাচ্চাটিকে উদ্ধার করতে এগিয়ে যায়। মাইলস তাকে থামানোর চেষ্টা করে, কারণ সে জানে এই জঙ্গলে কোথাও একটা ডাইনোসরের বাচ্চা থাকলে খুব কাছাকাছি তার মা থাকার সম্ভাবনা আছে। কিন্তু কোয়া কিছুতেই থামতে চায় না, তাই বাধ্য হয়ে মাইলসও তাকে সাহায্য করতে এগিয়ে যায়। অনেক কষ্টের পর তারা ছোট ডাইনোসরটিকে বের করে ফেলে। তার কিছুক্ষণ পরেই ভিন্ন প্রজাতির কিছু ডাইনোসরের বাচ্চা সেখানে এসে এই বাচ্চাটিকে আক্রমণ করে মেরে ফেলে। দৃশ্যটা দেখে কোয়া পুরোপুরিভাবে ভেঙে পড়ে। মাইলস তাকে ধরে শান্ত করার চেষ্টা করে, তারপর তারা সেখান থেকে চলে যায়। কিছু দূর গিয়ে তারা একটা ঝর্ণার কাছে এসে থামে। এখানে মাইলস নিজের পেটে থাকা পুরনো ক্ষতটার দিকে তাকিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন সে কোয়ার দিকে তাকালে তার নিজের মেয়ের কথা মনে পড়ে যায়। তার মেয়ে নেভিনা ছিল প্রায় কোয়ার বয়সী, তাই কোয়ার প্রতি তার মায়া আরো বেড়ে যায়। এরপর মাইলস একটা গাছে উঠে স্ক্যানার দিয়ে সামনে যাওয়ার পথ খুঁজতে থাকে। ঠিক তখনই তার হাতে আবার একটা পোকা এসে পড়ে। মাইলস হাত ঝাঁকিয়ে পোকাটাকে সরাতে গেলে গাছের একটা ডাল ভেঙে যায়, আর সে অনেকটা ওপর থেকে নিচে পড়ে যায়। পড়ে গিয়ে তার হাত মারাত্মকভাবে মচকে যায়। কোয়ার সাহায্যে সে হাতটা ঠিক করার চেষ্টা করে, কিন্তু তখনই আশেপাশে একদল ডাইনোসর এসে হাজির হয়। মাইলস সঙ্গে সঙ্গে বন্দুক বের করে গুলি চালায়। তারপর কোয়াকে সেখান থেকে পালাতে বলে। ডাইনোসরগুলোকে থামাতে সে ছোট ছোট বিস্ফোরক ব্যবহার করে। বিস্ফোরণের পর বেশ কয়েকটা ডাইনোসর মারা যায়, কিন্তু বিপদ এখানে শেষ নয়। মাইলস যখন কোয়াকে খুঁজতে বের হয়, অন্যদিকে কিছু উড়তে পারে এমন কিছু ডাইনোসর কোয়ার কাছে চলে আসে। কোয়া দ্রুত একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু ব্যাড লাক, একটা ডাইনোসর তাকে দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই মাইলস সেখানে হাজির হয়। সে একে একে ডাইনোসরগুলোকে গুলি করে মাটিতে ফেলে দেয়, কিন্তু একটা ডাইনোসর তখনও বেঁচে ছিল। তো এরপর সে কোয়াকে ধরে নিয়ে যেতে শুরু করে, আর মাইলস পিছন পিছন দৌড়াতে থাকে। তারপর বন্দুক তাক করে গুলি ছুটতে ছুটতে ডাইনোসরটাকে ভয় দেখাতে থাকে। শেষ পর্যন্ত প্রাণীটা কোয়াকে ছেড়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। এই ঘটনার পর কোয়া প্রচন্ড ভয় পেয়ে যায়। তাই মাইলস সিদ্ধান্ত নেয় আজ আর বেশি দূর যাওয়া যাবে না। তারা সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেবে। এর মাঝে সন্ধ্যা নেমে আসে। মাইলস কোয়াকে শান্ত করার জন্য একটা বিশেষ শীষ বাজাতে শুরু করে। এটা সেই একই শীষ যেটা সে নিজের মেয়ে নেভিনকে শিখিয়েছিল। শীষটা বাজাতে বাজাতে তার নিজের মেয়ের কথাও মনে পড়ে যায়। এরপর তারা রাতে থাকার জন্য একটা গুহা খুঁজে নেয়। মাইলস গুহার চারপাশে বিভিন্ন সেন্সর বসিয়ে দেয়, যাতে কোনো প্রাণী কাছে এলে সে আগে থেকে জানতে পারে। এরপর সে তার স্ক্যানার দিয়ে আকাশের দিকে তাকায়, আর তখন সে একটা অদ্ভুত অ্যাস্টেরয়েড সম্পর্কে জানতে পারে। তবে সেটাকে খুব ছোট মনে হওয়ায় মাইলস বিষয়টাকে বেশি গুরুত্ব দেয় না। এদিকে কোয়ার কাছে নেভিনের একটা ভিডিও রেকর্ডিং দেখা যায়। আসলে সে শিপ থেকে ভিডিওটা নিয়ে এসেছিল। মাইলস সেটা দেখে কিছুটা রেগে যায়, কিন্তু কোয়ার চেহারার দিকে তাকিয়ে আর তাকে বকাবকি করে না, বরং ভিডিওটা চালু করে দেয়। ভিডিও দেখতে দেখতে কোয়া ঘুমিয়ে পড়ে, আর মাইলস বসে বসে নিজের মেয়েকে মনে করতে থাকে। এক সময় তারও চোখ লেগে যায়, কিন্তু হঠাৎ তার বসানো সেন্সরগুলো শব্দ করতে শুরু করে। মাইলসের ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় কোয়ার মুখের মধ্যে একটা পোকা ঢুকে গেছে। মাইলস দ্রুত পোকাটাকে মেরে ফেলে। কোয়া সঙ্গে সঙ্গে বমি করে দেয়,
কিন্তু তার আগে আরেকটা ভয়ঙ্কর ব্যাপার ঘটে যায়। গুহার বাইরে থাকা সেন্সরগুলো একসাথে দ্রুত বাজতে শুরু করে। মাইলস বুঝতে পারে কিছু একটা তাদের দিকে আসতেছে, আর গুহার মুখে গিয়ে সে যে দৃশ্যটা দেখতে পায় সেটা দেখে হাত পা ঠান্ডা হয়ে আসার মতো অবস্থা। সেখানে দাঁড়িয়ে আছে বিশাল এক ডাইনোসর। মাইলস তার উপর গুলি চালায়, কিন্তু গুলি যেন সেই দানবের গায়ে কোনো আসরই ফেলছে না। মাইলস বুঝে যায় এখানে দাঁড়িয়ে লড়াই করতে থাকলে তারা দুজনেই মারা পড়বে। তাই সে কোয়াকে নিয়ে ছোট্ট একটা গর্ত দিয়ে গুহা থেকে বেরিয়ে পালাতে শুরু করে। দুজনেই সামনে এগোতে থাকে, কিন্তু তারা জানে না একটা ছোট ডাইনোসর তাদের পেছন পেছন আসতেছে। এভাবে চলতে চলতে তারা একটা সরু জায়গায় এসে পৌঁছায়। গুহার একদম শেষ মাথায় গিয়ে মাইলস ছোট একটা ফাটল দেখতে পায়। সে ভাবতে থাকে হয়তো এই ফাটলটা বড় করতে পারলে অন্যদিকে যাওয়ার রাস্তা পাওয়া যাবে। তাই সে পাথর সরানোর চেষ্টা শুরু করে, কিন্তু তার কাছে এত শক্তিশালী কোনো অস্ত্র নেই যার সাহায্যে এই বিশাল পাথর সরানো সম্ভব। কিছুক্ষণ চেষ্টা করার পর সে হতাশ হয়ে কাজ বন্ধ করে দেয়। কোয়া তখন তার ওপর অনেক রেগে যায়। সে তাকে ইশারায় বোঝাতে থাকে আরও চেষ্টা চালিয়ে যেতে হবে, কিন্তু মাইলস তখন প্রায় আশা ভরসা ছেড়ে দিয়েছে। সে বুঝতে পারে হয়তো তারা এখান থেকে আর কখনো বের হতে পারবে না। এই অবস্থায় মাইলস কোয়াকে সত্যিটা বলতে চেষ্টা করে। সে বোঝায় তার বাবা মা আর বেঁচে নেই, কিন্তু কোয়া তার কথার কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই মাইলসের একটা কথা মনে পড়ে যায়। তার ব্যাগে কয়েকটা ছোট ছোট বোমা আছে। মাইলস সেগুলো ব্যবহার করে পাথরের দেয়ালে বিস্ফোরণ ঘটানোর সিদ্ধান্ত নেয়। যেই ভাবা সেই কাজ, সে একটা বোমা সেট করে। বিস্ফোরণে পাথরের মধ্যে একটা সরু রাস্তা তৈরি হয়। মাইলস আর কোয়া সেই রাস্তা দিয়ে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। তার আগে মাইলস কোয়ার হাতে কয়েকটা বোমা দিয়ে দেয়, যাতে বিপদের সময় মেয়েটা নিজের আত্মরক্ষা করতে পারে। দুজনে আবার এভাবে সামনে এগোতে শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই ওপর থেকে একের পর এক পাথর পড়তে শুরু করে। রাস্তা একেবারে বন্ধ হয়ে যায়, আর মুহূর্তের মধ্যেই মাইলস আর কোয়া একে অপরের কাছ থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। মাইলস আবার আগের গুহার দিকে ফিরে আসে। সে চিৎকার করে কোয়াকে ডাকতে থাকে। ঠিক তখনই দূর থেকে একটা ডাইনোসরের শব্দ কানে আসে। মাইলস বন্দুক হাতে নিয়ে শব্দটার দিকে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর সে সেন্সর ব্যবহার করে ডাইনোসরটাকে দেখতে পায়, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই ডাইনোসরটা পেছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর মাইলসের বন্দুক হাত থেকে পড়ে যায়। সে প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেছে। ঠিক তখন তার হাতে সেন্সরটা চলে আসে। মাইলস সেন্সরের শব্দের মাত্রা বাড়িয়ে দেয়। তখন এমন এক ভয়ঙ্কর শব্দ তৈরি হয় যা ডাইনোসরের কানেও অসহ্য লাগলে ডাইনোসর তাকে ছেড়ে দেয়, আর এই সুযোগে মাইলস দ্রুত নিজের বন্দুক তুলে নেয়। তারপর ডাইনোসরটাকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে কোয়া গুহার বাইরে বেরিয়ে একা জঙ্গলের মধ্যে চলে যায়। সেখানে সে বিশাল একটা ডাইনোসরের হাড় দেখতে পায়। হাড়টাকে দেখে তার মাথায় একটা বুদ্ধি আসে। সে সেটাকে নিজের অস্ত্র হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়, আর জঙ্গল থেকে পাওয়া বিষাক্ত বেরিগুলোর রস বের করে হাড়ের ওপর মেখে নিজের ব্যাগে রেখে দেয়। এদিকে মাইলসও গুহা থেকে বাইরে বের হয়েছে। হঠাৎ তার নজরে আসে আকাশে একটা বিশাল অ্যাস্ট্রয়েড দ্রুত পৃথিবীর দিকে এগিয়ে আসতেছে। সে সেন্সর দিয়ে সেটার গতিপথ পরীক্ষা করে বুঝতে পারে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অ্যাস্ট্রয়েডটা এসে এই পৃথিবীতে আশ্রয় পড়বে। এখন আর এক মুহূর্তও নষ্ট করার সুযোগ নেই। মাইলস সঙ্গে সঙ্গে কোয়াকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে একটা ডাইনোসর কোয়ার পিছনে লেগেছে। কোয়া দ্রুত একটা ভাঙা গাছের ভেতর লুকিয়ে পড়ে। ঠিক সেই সময় মাইলস দূর থেকে কোয়ার চিৎকার শুনতে পায়। মাইলস সাথে সাথে দৌড় শুরু করে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সে একটা জলাভূমির মধ্যে পড়ে যায়। ধীরে ধীরে সে কাদার মধ্যে ডুবে যেতে থাকে। মাইলস গলা ফেটে কোয়াকে ডাকতে থাকে, কিন্তু মেয়েটা তখনও তার কাছে পৌঁছাতে পারেনি। এর মধ্যে মাইলস প্রায় পুরোপুরিভাবে কাদার মধ্যে ডুবে যায়। অবশেষে কোয়া তার কণ্ঠস্বর শুনতে পেয়ে সে বুকে সাহস জুগিয়ে ডাইনোসরটার দিকে এগিয়ে যায়। তারপর সে মাইলসের দেওয়া বোমা ব্যবহার করে ডাইনোসরটাকে উড়িয়ে দেয়। এরপর একটা গাছের সাহায্যে সে মাইলসকে টেনে জলভূমি থেকে বের করে আনে। মাইলস তখন কোয়াকে সেই অ্যাস্ট্রয়েডের কথা বোঝায়। সে বলে, আমাদের খুব দ্রুত পাহাড়ের কাছে পৌঁছাতে হবে, কারণ অ্যাস্ট্রয়েড পৃথিবীতে আঘাত করার আগেই তাদের শাটল চালু করতে হবে। এরপর সিন চলে আসে সেই পাহাড়ের কাছে, যেখানে স্পেসশিপের দ্বিতীয় অংশটা পড়ে আছে। মাইলস কোয়ার চারপাশে কিছু দড়ি বেঁধে নেয়, তারপর তাকে ওপরে উঠতে সাহায্য করে। এরপর কোয়া ওপরে গিয়ে দড়িটা গাছ ও পাথরের সাথে শক্ত করে বেঁধে নেয়, যাতে মাইলসও সেই দড়ি ধরে ওপরে উঠে আসতে পারে। শেষ পর্যন্ত মাইলস ওপরে উঠে স্পেসশিপের দ্বিতীয় অংশটা খুঁজে পায়। এরপর সে দ্রুত গিয়ে কম্পিউটার চালু করে, আর তখনই একটা ভালো খবর পাওয়া যায়। স্পেস এজেন্সি
তাদের উদ্ধার করার জন্য রেস্কিউ টিম পাঠিয়েছে। যাক, এবার তাদের ফিরে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে গেল। অন্যদিকে কোয়া স্পেসশিপের স্লিপার চেম্বারের কাছে গেলে সেখানে সে নিজের বাবা মায়ের ব্যাপারে সত্যিটা জানতে পারে যে তার বাবা মা মারা গিয়েছে, কিন্তু মাইলস তাকে বলেছিল তার পরিবার পাহাড়ে তার জন্য অপেক্ষা করছে। সত্যিটা বুঝতে পেরে কোয়া হাউমাউ করে কান্না করতে শুরু করে দেয়। মাইলস তখন নিজের মেয়ের একটা ছবি বের করে। এবার সে কোয়াকে সত্যিটা জানায়। সে কোয়াকে বোঝায় যখন সে এই স্পেসশিপে ছিল তখন তার নিজের মেয়েও মারা গিয়েছে, আর সে কোয়াকে সত্যিটা বলতে ভয় পাচ্ছিল, কারণ সে চাইছিল না মেয়েটা এই মুহূর্তে পুরোপুরিভাবে ভেঙে পড়ুক। কোয়া তখন কান্না করতে করতে মাইলসকে জড়িয়ে ধরে। দুজনের মধ্যে যেন এক অদ্ভুত বাবা মেয়ের সম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু আবেগের এই মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ আকাশ থেকে ছোট ছোট অ্যাস্ট্রয়েডের টুকরো পৃথিবীর ওপর পড়তে শুরু করে। তখন মাইলস আর কোয়া দ্রুত ইমার্জেন্সি পোর্টের ভিতরে ঢুকে পড়ে। মাইলস যেই না শাটলের লঞ্চ বাটনে চাপতে যায়, এমন সময় একটা বিশাল অ্যাস্ট্রয়েডের টুকরো স্পেসশিপে আঘাত করে। প্রচন্ড ধাক্কায় পুরো শাটল পাহাড় থেকে নিচে পড়ে যায়। মাইলস অজ্ঞান হয়ে পড়ে। তো কিছুক্ষণ পর কোয়ার জ্ঞান ফিরে আসে। এরপর সে তাড়াতাড়ি লঞ্চ বাটন চাপতে চেষ্টা করে, কিন্তু কম্পিউটার জানিয়ে দেয় শাটল এখনো লঞ্চ করার অবস্থায় নেই। এদিকে মাইলসও ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়, আর সামনে তাকালে দেখে একটা বিশাল ডাইনোসর তাদের শাটলের দিকে এগিয়ে আসতেছে। এবার প্রাণীটা সরাসরি শাটলের ওপর আক্রমণ শুরু করে দেয়। মাইলসের বন্দুকটা তখন মাটিতে পড়ে আছে, তাই মাইলস সেটা তুলতে পোর্টের বাইরে বের হয়। কিন্তু বাইরে বের হওয়ার সাথে সাথে আরেকটা ডাইনোসর তার দিকে এগিয়ে আসতে শুরু করে। মাইলস দ্রুত গিয়ে আড়ালে লুকিয়ে নিজের বন্দুকটা ঠিক করতে থাকে, আর এদিকে সেই ডাইনোসরটা তাকে খুঁজে বেড়াচ্ছে। তো অন্যদিকে কোয়া বুঝতে পারে এভাবে লুকিয়ে থাকলে মাইলস বাঁচবে না, তাই সে নেভিনের সেই পুরনো ভিডিও টেপটা বের করে, আর সেটার সাহায্যে নেভিনের হলোগ্রাম চালু করে দেয়। ডাইনোসরের সামনে হঠাৎ একটা মানুষের হলোগ্রাম ভেসে ওঠে। মাইলস দূর থেকে হলোগ্রামটা দেখতে পায়, আর সঙ্গে সঙ্গে তার চোখে পানি চলে আসে, কারণ তার মনে হচ্ছিল সে যেন শেষবারের মতো নিজের মেয়েকে দেখতেছে। ঠিক তখনই একটা ডাইনোসর হলোগ্রামের ওপর ঝাঁপিয়ে পড়ে, আর সেই সুযোগেই মাইলস প্রাণীটাকে নিজের গুলির সামনে এনে ফেলে। এরপর লে বেটা মাইলস ডাইনোসরটাকে গুলি করে মেরে ফেলে। কিন্তু অন্যদিকে আরেকটা ডাইনোসর কোয়াকে দেখে ফেলেছে। সে শাটলে হামলা করতে শুরু করে দেয়। এতে শাটলটা এমনভাবে নড়তে থাকে যে শেষ পর্যন্ত সেটা আবার লঞ্চ করার অবস্থায় চলে আসে। মাইলস তখন দ্বিতীয় ডাইনোসরটার ওপরে একটানা গুলি চালিয়ে সেটাকেও মেরে ফেলে। এরপর সে দ্রুত শাটলের দিকে এগিয়ে যায়, কিন্তু সেই ডাইনোসরটা আবার সামনে চলে আসে, যেটাকে মাইলস এর আগে গুহার সামনে গুলি করেছিল। প্রাণীটা এখনো বেঁচে আছে, আর এবার সে সরাসরি মাইলসের দিকে তেড়ে আসতে থাকে। মাইলস বুঝে যায় এখানে দাঁড়িয়ে লড়াই করলে বিপদ হবে, তাই সে নিজেকে টোপ বানিয়ে ডাইনোসরটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে মাইলস জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। ডাইনোসরও তার পিছনে ছুটে যায়। দৌড়াতে দৌড়াতে মাইলস সেই জায়গায় পৌঁছে যায় যেখানে আগে সে গরম কাদার গিজার দেখেছিল। সেখানে মাটি থেকে প্রচন্ড গরম পানি বের হচ্ছিল। মাইলস সঠিক জায়গাটা খুঁজে বের করে ডাইনোসরটাকে নিজের পিছনে টেনে আনে। ডাইনোসরটা কাছে আসতে গিজার থেকে বের হওয়া গরম পানি তার মুখে গিয়ে লাগে। প্রচন্ড গরমে তার মুখ ঝলসে যায়, কিন্তু এতেও ডাইনোসরটা মরে না, বরং আরো ভয়ঙ্কর হয়ে মাইলসের দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই কোয়া সেখানে চলে আসে, আর তার হাতে সেই বড় ডাইনোসরের হাড়টা ছিল। সে এক মুহূর্ত দেরি না করে হাড়টা দিয়ে ডাইনোসরের চোখে আঘাত করে। ডাইনোসরটা প্রচন্ডভাবে আহত হয়ে পিছাতে পিছাতে আরেকটা গিজারের ওপর গিয়ে দাঁড়ায়, আর ঠিক সেই মুহূর্তে গিজারটা ব্লাস্ট হয়ে যায়। ভয়ঙ্কর আগুন আর গরম পানির বিস্ফোরণে ডাইনোসরটা সেখানেই পুড়ে মারা যায়। এবার আর কোনো বাধা নেই। মাইলস আর কোয়া দ্রুত শাটলের ভিতরে ফিরে আসে। হাতে একদম সময় কম, কারণ বিশাল সেই অ্যাস্ট্রয়েড পৃথিবীর আরো কাছে চলে এসেছে। এদিকে মাইলস শাটল চালু করে, আর অ্যাস্ট্রয়েড পৃথিবীতে আঘাত করার ঠিক আগের মুহূর্তে শাটল আকাশে উঠে যায়। পেছনে পড়ে থাকে সেই পরিত্যক্ত পৃথিবী। অ্যাস্ট্রয়েডের ভয়ঙ্কর আঘাতে পৃথিবীর চারিদিকে আগুন আর ধ্বংস নেমে আসে, আর সেখানে থাকা অসংখ্য ডাইনোসরও সেই ধ্বংসের মধ্যে মারা যায়। শাটলের ভেতরে মাইলস চোখ বন্ধ করে নিজের মেয়ের কথা মনে করতে থাকে। তার চোখে তখনও নেভিনের স্মৃতি। সে হয়তো আর কোনোদিন নিজের মেয়েকে ফিরে পাবে না, কিন্তু এখন তার পাশে আছে কোয়া। কোয়া ধীরে ধীরে মাইলসের হাত ধরে, আর এই একটা মুহূর্তেই যেন পুরো গল্পের অর্থ বদলে যায়। এক বাবা তার নিজের মেয়েকে হারিয়েছে, আর এক ছোট্ট মেয়ে তার বাবা মাকে হারিয়েছে। কিন্তু পৃথিবীর এত ভয়ঙ্কর একটা জায়গায় একে অপরকে খুঁজে পাওয়ার পর তারা দুজনেই যেন একে অপরের পরিবার হয়ে গেছে। শেষ পর্যন্ত মাইলস নিজের পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ পায়, কিন্তু তার জীবনে এখন থেকে কোয়া তার মেয়ে হয়ে থাকবে। আর এই ভয়ঙ্কর 65 মিলিয়ন বছর আগের পৃথিবী থেকে বেঁচে ফেরার গল্পটা এখানেই শেষ হয়ে যায়।
তো গাইস, এই ধরনের সার্ভাইভাল থ্রিলার মুভি কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকলে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তার সাথে আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।